বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতির অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম অর্থনীতি প্রথম পত্র থেকে দশম অধ্যায়। দশম অধ্যায় আছে তোমাদের মুদ্রা ও ব্যাংক। মুদ্রা ও ব্যাংক অধ্যায় থেকে আমরা গত 3টি ক্লাস করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, আমি গত ক্লাস নিয়ে একটু কথা বলবো। গত বুধবার দিন যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসে কারো কোনো সমস্যা থাকলে আগে বলো। না স্যার। বলছি হ্যালো। তোমাদের কোনো সমস্যা থাকলে গত ক্লাসে কোশ্চেন করতে পারো। না স্যার, আসলে আমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে কয়েকটা প্রশ্ন ছিল। আচ্ছা আচ্ছা, বলো। আমরা তো অ্যাসাইনমেন্ট সুন্দর, অর্থাৎ লেখা সুন্দর বা বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্টের মধ্যে কালার পেন ব্যবহার করি। এখন নাকি কালার পেন কোনো চলবে কালার না। পেন ব্যবহার করবা না, শুধু কালো কালির পেন। ওইটা কালো যেগুলো কালি আমরা লিখে ফেলছি আমরা যেগুলো ওইগুলো নাকি আবার চেঞ্জ করতে হবে। কালো কালি ছাড়া কোনো পেন ইউজ করা যাবে না। স্যার, আমরা যেগুলো এমনকি লিখেছি শুধু তোমার মার্জিন যে করবা, মার্জিনও কালো কালি দিয়ে। পেন্সিল ইউজ করবে, সেটাও কালো কালির পেন্সিল। ভালো কালির পেন্সিল স্যার, যেগুলো লিখে ফেলছি ওগুলা কি আবার লিখতে হবে তাহলে? বোর্ড থেকে নির্দেশনা দেওয়া অনলি কালো কালি। আমরা তো 3 উইকের অ্যাসাইনমেন্ট করে ফেলছি। ওই 3 উইকও কি আমাদের আবার কি চেঞ্জ কালি করতে ইউজ করছো হবে? তোমরা? স্যার, কালো কালি খালি শিরোনাম গুলা লেখছি কালি দিয়ে। কি কালি? নীল কালি। জি স্যার। শিরোনামগুলো নীল কালি আর বাকিটা কালো কালি স্যার। আবার বাকি সব কালো কালি দিয়ে দিচ্ছি। কিন্তু তোমাদের আগের বছরের যারা, অর্থাৎ যারা পরীক্ষার্থী, তাদের একটা পরীক্ষার্থী অ্যাসাইনমেন্টের বিষয়ে একটা সেমিনার হয়েছিল। সেখান থেকে বলে দিয়েছে কালো কালি ছাড়া অন্য কোনো কালি ইউজ করতে পারবে না শিক্ষার্থী। ওকে ওকে স্যার। আমাদের আগেরগুলো চেঞ্জ করতে হবে। আমিও কিন্তু বলে দিয়েছিলাম তোমাদের কালো কালি ইউজ করবে। স্যার, গত 2 সপ্তাহের ওগুলা তো স্যার আমার আপনার কলেজে রাখা আসছে। স্যার, এই আচ্ছা, সপ্তাহটা কি তাহলে কালো কালি দিয়ে লিখবো? যেগুলো জমা দিয়ে দিয়েছ সেগুলো কলেজ সিদ্ধান্ত নিবে, জানাবে তোমাদের যে চেঞ্জ করতে হবে কিনা। ওকে, আচ্ছা, এবার বলো আর কোনো কোশ্চেন? না স্যার, স্যার। আপনি আমাদের তো সপ্তাহে ইকোনমিক্স প্রশ্নটা দেখছিলেন। তোমার গত সপ্তাহের অ্যাসাইনমেন্টের ইকোনমিক্স কোশ্চেনটা জি জি, চতুর্থ সপ্তাহে স্যার। কোন টপিকটার উপর যেন ছিল? এখানে অনেকগুলো অ্যাসাইনমেন্ট আছে তো আমার কাছে। স্যার, ওই চাহিদা যোগান ভারসাম্য, এটাই কাছে বলতেন। চাহিদা যোগান ভারসাম্য। জি। একটু লাইনে থাকো, দেখি।
মনে হয় যে আমি ই করে রাখিনি। পাওয়া গেছে। তোমার প্রথম নির্দেশনায় ছিল, অর্থাৎ তোমাদের যা লিখতে হবে, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার। চাহিদা ও যোগানের ধারণা লিখতে হবে। প্রথমে চাহিদা ও যোগানের ধারণা লিখতে গিয়ে তোমরা লিখবে, স্যার ওগুলা লিখতে পারছি, লাস্টের প্রশ্নটা স্যার একটু। আচ্ছা আমি সবগুলো বলি, সমস্যা নেই। আচ্ছা লিখতে পেরেছো তো ভালো কথা, দেখবে মিলিয়ে ঠিক আছে কিনা। চাহিদা ও যোগানের ধারণা লিখতে গিয়ে তোমরা পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করতে হবে। বিষয়বস্তু শুদ্ধ ও পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ ছোট একটা ধারণা লিখে দিলেই হবে না। যেহেতু তোমার জি স্যার। অ্যাসাইনমেন্টে প্রতিটা টপিকের জন্য 4 নম্বর করে, অর্থাৎ পাশেই মূল্যায়ন নির্দেশিকা দেওয়া আছে, রুব্রিক্স যেটা। এই মূল্যায়ন নির্দেশিকায় তুমি 4 পেতে হলে কতটুকু লিখতে হবে তা কিন্তু বলা আছে, ওটা ভালোভাবে দেখে তারপরে লিখবি। ক্লিয়ার? জি আমি তোমাদের অ্যাসাইনমেন্টে দেখেছি অ্যানসারে তোমরা মূল্যায়ন নির্দেশিকা মতো অনেকেই লিখো নাই। তোমরা মনে করছো যে আমাদের জন্য তো মূল্যায়ন নির্দেশিকা না, এটা স্যারদের জন্য। মূল্যায়ন নির্দেশিকা তোমরাও জানতে হবে, না হলে তুমি অ্যানসার কতটুকু করতে হবে এটা কিভাবে বুঝবে? ক্লিয়ার? জি স্যার। তারপরে 2 নম্বরে আছে চাহিদা যোগানের সূচি। এখানেও বলা আছে যথাযথ ধারাবাহিকতা বজায় রেখে উপস্থাপন করতে হবে। অর্থাৎ চাহিদা যোগানের সূচি ব্যাখ্যায় আমরা প্রথমে একটা সূচি নিব। চাহিদা সূচিও আমরা শিখেছি, যোগান সূচিও শিখেছি। দুইটা সূচি লিখে সূচি দুটি ব্যাখ্যা করতে হবে। চাহিদা সূচিতে দেখানো হবে দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ হ্রাস পায় এবং দাম হ্রাস পেলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। দাম ও চাহিদার এই যে বিপরীতমুখী সম্পর্ক, এই সম্পর্কগুলো সূচির মাধ্যমে প্রকাশ করা যায়। কতগুলো সংখ্যা ভিত্তিক সংখ্যাসূচক সংখ্যা নিয়ে আমরা সূচি তৈরি করব। অনুরূপভাবে যোগানের সূচিও তৈরি করব। যোগান সূচিতে সম্পর্ক হচ্ছে অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকা অবস্থায় আলোচ্য দ্রব্যের দাম বৃদ্ধি পেলে যোগানের পরিমাণ বৃদ্ধি পাবে, আবার দাম হ্রাস পেলে যোগানের পরিমাণ হ্রাস পাবে। এই যে সমমুখী সম্পর্ক, এটা যদি আমরা সূচিতে দেখাই সংখ্যার মাধ্যমে তাহলে হবে যোগান সূচি। 3 নম্বরে আছে চাহিদা ও যোগানের চিত্রাঙ্কন। আমরা যে সূচি পাইলাম ওই সূচির ভিত্তিতে চাহিদা ও যোগানের চিত্র অঙ্কন করে ব্যাখ্যা করব। এখানেও বলা আছে সমস্যা অনুযায়ী যথাযথ চিত্রাঙ্কন সহ সমাধান ও বিশ্লেষণ করতে হবে। এখানে আমরা কতগুলো সংমিশ্রণ নিব, আমরা ইচ্ছে করলে যে সূচিটা তৈরি করব সেই সূচিরই চিত্র অঙ্কন করতে পারবো, অথবা আলাদা কোনো সংখ্যা নিয়েও চিত্র অঙ্কন করতে পারবো। চিত্র অঙ্কন প্রক্রিয়াটা তো পারি, মনে আছে? জি স্যার। আবার যোগান সূচি, যোগান রেখা অঙ্কন করব এবং ব্যাখ্যা করব। অ্যানসারে কি কি থাকবে আমি বলে দিচ্ছি আর কি। তারপরে 4 নম্বরে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়। এখানে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়, এখানে আমরা সূচি থেকে সরাসরি যে সূচিগুলো করেছি ওইখান থেকে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করতে পারি, অথবা নতুন একটা সূচি নিয়ে নিতে পারি, সহজ সূচি। ভারসাম্য দাম আর পরিমাণ হবে যে দামে চাহিদা এবং যোগানের পরিমাণ সমান হবে সেই অবস্থাটাকে আমরা ভারসাম্য অবস্থা বলবো। সেই দামটা হবে ভারসাম্য দাম এবং সেই পরিমাণটা হবে ভারসাম্য দ্রব্য পরিমাণ। এটা আমরা সূচি থেকে চিত্র অঙ্কন করব এবং ব্যাখ্যা করব। তোমরা কতটুকু পেরেছো জানি না, বুঝে না থাকলে বলবে। এরপরে তথ্যের ভিত্তিতে
পেয়ারার বাজারের ভারসাম্য বিশ্লেষণ, যেটা আমি একটু আগে বলে দিয়েছি। এখানে একটা উদ্দীপক ছিল, সেখানে পেয়ারার কথা বলা ছিল। তাহলে এই উদ্দীপকটা সরাসরি আমরা লিখেই সূচি চিত্র অঙ্কন করতে পারবো। তোমরা সূচি উদ্দীপকটা পড়েছো নিশ্চয়ই। জি স্যার। রোলিং বাজার থেকে জি, প্রতি স্যার। কেজি পেয়ারা 80 টাকা, 70 টাকা ও 60 টাকা দরে যথাক্রমে 15 কেজি, 20 কেজি ও 25 কেজি পেয়ারা ক্রয় করতে আগ্রহী। অন্যদিকে পেয়ারা বিক্রেতা উক্ত দামে বাজারে পেয়ারা সরবরাহ করতে চায় যথাক্রমে 25 কেজি, 20 কেজি ও 15 কেজি। তাহলে বিক্রেতার যে সরবরাহ করতে চায় সেটা সেখান থেকে আমরা যোগান রেখাঙ্কন করতে পারবো, আর রমিজ যে ক্রয় করেছে সেখান থেকে আমরা চাহিদা রেখাঙ্কন করতে পারবো। আমরা দেখব কোন দামে চাহিদা এবং যোগান সমান হয়েছে। তোমরা লক্ষ্য করো, প্রতি কেজি পেয়ারা 80 টাকা দরে, 70 টাকা ও 60 টাকা দরে যথাক্রমে 15 কেজি, 20 কেজি ও 25 কেজি। আর এখানে হচ্ছে 25 কেজি, 20 কেজি, 15 কেজি। তাহলে 70 টাকা দামে দুই জায়গায় 20 কেজি দেখো, চাহিদাও 20 কেজি, যোগানও 20 কেজি। এটাকে তোমরা সূচি আকারে সাজাবা, তাহলেই সহজে বুঝতে পারবা। তাহলে এই 70 টাকা দামে 20 কেজি যে পাওয়া যাচ্ছে বা বিক্রয় করা যাচ্ছে বা কেনা যাচ্ছে, সেটাই হচ্ছে ভারসাম্য অবস্থা। এটাকে আমরা চিত্রে দেখাতে পারি। এখন লাস্ট কি যেন কোশ্চেন করতে চাইছিলা, চারু বলো তো। স্যার ওই যে 5 নম্বরে যে প্রশ্নটা বলছে কি তথ্যের ভিত্তিতে বাজার ভারসাম্য নির্ণয় করো। তো এইখানে স্যার আমি শুধু চিত্র আঁকতে হবে না, ভারসাম্য চিত্রকে তারপর হ্যাঁ বর্ণনা করতে হবে হ্যাঁ না? হ্যাঁ, আমি বলি। প্রথমেই তথ্যের ভিত্তিতে যেহেতু বলছে, এখানে যে তথ্য দেওয়া আছে সেটাকে সূচিতে তুমি লিখবা। হ্যাঁ লিখে সত্যি দেখবা, দেখছি তারপর স্যার। আমি পুরো অ্যান্সারটা বলি। জি। লিখে তুমি দেখবা 20 কেজি যখন 70 টাকা যখন দাম, তখন পেয়ারার চাহিদা এবং যোগান 20 কেজি। তাহলে এই 20 কেজি 70 টাকা দামে যে 20 কেজি চাহিদা ও যোগান, সেটাই হচ্ছে ভারসাম্য অবস্থা। এটাকে প্রথমে চিত্রে দেখাতে হবে, চিত্রে দেখায় জি। আবার এটাকে বিশ্লেষণ করতে হবে, ব্যাখ্যা করতে হবে। এটাই ভারসাম্য অবস্থা। বলো। আচ্ছা আচ্ছা, তবে স্যার ঠিকই আছে, ওইভাবেই লিখছি। এবং এই 70 টাকা দামে বর্ণনা করছি। 70 টাকা দামে 20 কেজি চাহিদা এবং যোগান, চাহিদা ও যোগান রেখা উভয় ছেদ করবে এই 20 টাকা 20 কেজি পেয়ারায় 70 টাকা দামে। যেখানে ছেদ করবে সেটাই ভারসাম্য বিন্দু। এভাবে ব্যাখ্যা জি করতে স্যার। হবে। জি স্যার। তোমাদের যদি সন্দেহ থাকে, তোমরা অ্যান্সার তৈরি করে আমাকে ইনবক্সে দেখাইতে পারো, স্যার এটা ঠিক আছে কি। ওকে, স্যার কিন্তু ভুল করবে না, ভুল করা যাবে না। স্যার অ্যান্সার লিখছি, ওইটা আপনি যেরকম বলছেন ওরকম ভাবে লিখছি। ওকে, তাহলে এই তো মোটামুটি গত ইয়ের অ্যান্সার। আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ স্যার। স্যার এটাই। আমরা কি ফার্স্ট উইকেটগুলো আবার চেঞ্জ করে দিব? কোনগুলা চেঞ্জ করে দিবে? অ্যাসাইনমেন্ট? জমা দিয়ে দিছো? জি না স্যার, স্যার। ফার্স্টের 3টা উইক তো জমা হয়ে গেছে। যেগুলো জমা হয়ে গেছে বললাম তো, সেগুলো যদি আমরা আবার তোমাদের ডেকে পাঠাই, তাহলে কি করবে? চেঞ্জ করবে। আর যেগুলো জমা হয় নাই, আমার মনে হয় কালো কালি সব ইউজ করা উত্তম, কারণ যেহেতু বোর্ড থেকে নির্দেশনা আছে। জি স্যার। আচ্ছা, সেকেন্ড উইকে থার্ড উইকের আমাদের ইংলিশ অ্যাসাইনমেন্ট নাকি চেঞ্জ করছে? এটা কোনটা, যেটা আমি এখন একটু আগে বললাম? না এটা না, থার্ড উইকে। স্যার আমরা ইংলিশ তো ফার্স্টে একটা দিছি, তারপরে নাকি আরেকটা এটা চেঞ্জ করে দিছি। ইংলিশের কথা বলছো? স্যার আসলে আমি ইংলিশ এটা ঠিক বলতে পারবো না, তবে ইংলিশ এরকম আমাদের চেঞ্জ করে দিছে সুমাইয়া, প্রথমে একটা দিছিল পরে একটা দিছে। আমি এরকম একটা শুনেছিলাম, কিন্তু আসলে কোনটা চেঞ্জ করছে, কোন সাবজেক্ট ঠিক। তবে ইকোনমিক্স কোনো আপডেট থাকলে আমার কাছে অবশ্যই তথ্য পাবে। আর আমাকে কি একটু মেসেঞ্জারে দিয়ে দিবা? আচ্ছা দিয়ে দিব না। আচ্ছা শোনো, আমি তোমাকে যে মতিউর রহমান স্যার আছে না, উনার আইডি দিয়ে দিব, বুঝছো? আমার তো একটু আইডি নাই কিন্তু। আচ্ছা ঠিক আছে, চলবে। ঠিক আছে, ওটা দিয়ে দিব না। তোমরা সবাই জানো তো চারু যে মতিউর রহমান স্যারের আম্মা? জি স্যার। জি স্যার। তাই আর এইভাবে বলতে লাগবে না, সবাই জানে। আচ্ছা, আমরা শুরু করি তাহলে আজকের ক্লাসটি। আমরা এতক্ষণ ছিলাম
পূর্ব পাঠের পুনরালোচনা এবং আমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে। জি স্যার। ওকে, আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে শেয়ার স্ক্রিন করে তোমাদের একটু তথ্য দেখাচ্ছি। চলে যাব ক্লাসে। স্ক্রিনটা শেয়ার হয়েছে আমার? স্যার এখনো হয়েছে স্যার 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 স্লাইড শোটা বন্ধ করেন। আগে চালু করি তারপরে তো বন্ধ করব। স্যার চালু আগেই করলাম। তো সাইড সমূহের কালো বক্সে আসে সামনে। আচ্ছা, আমি ঠিক করে দিচ্ছি, তোমরা একটু দেখো। আর না হলে তো এবার এবার ঠিক আছে। তাহলে আর বন্ধ করব কেন, কি বলেন আপনারা? আর বন্ধ করার দরকার নেই এখন। আমার বন্ধ করতে হবে না। অর্থনীতি ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। কি সুন্দর একটা ক্লাসরুম, তাই না? জি স্যার। মহান আল্লাহ কবে এমন পরিবেশ করবে আমরা এমন একটা সুন্দর ক্লাসে দাঁড়িয়ে আমাদের স্টুডেন্টদের নিয়ে অফলাইনে সরাসরি ক্লাস করতে পারবো। ছবিগুলো লক্ষ্য করো, কি দেখতে পাচ্ছ? ছবিগুলোতে তোমরা কি দেখতে পাচ্ছ? বাংলাদেশ ব্যাংকের লোগো। বাংলাদেশ ব্যাংক দেখতে পাচ্ছি। আমি ছবি দিয়ে তোমার পড়ানোর যে পাঠ শিরোনাম, যে টপিক, তা বোঝানোর চেষ্টা করছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকের পড়ানোর টপিক হচ্ছে মুদ্রা ব্যাংক অধ্যায় থেকে কেন্দ্রীয় ব্যাংক। আমরা জানি বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, জানি তো? জি স্যার। এইটা জি কিন্তু স্যার। এমসিকিউ তে আসে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? আমরা লিখবো কি? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক। আমার আজকের আলোচনার শিক্ষণফল থাকছে কেন্দ্রীয় ব্যাংকের ধারণা ব্যাখ্যা করতে পারবে, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী বর্ণনা করতে পারবে, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বিশ্লেষণ করতে পারবে। তিনটি শিক্ষণফলের আলোকে আমার আজকের ক্লাস। প্রথমেই আমি কেন্দ্রীয় ব্যাংক কি তার ধারণা নিয়ে আসছি। যে ব্যাংককে কেন্দ্র করে দেশের সামগ্রিক ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠে এবং যে ব্যাংক দেশের সমগ্র ব্যবসা ও মুদ্রা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে, সেই আর্থিক প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংক বলে। ডিকক বলেন, কেন্দ্রীয় ব্যাংক এমন একটি প্রতিষ্ঠান যা মুনাফা অর্জনের জন্য আদৌ কোনো খেয়াল না করে সামগ্রিক ভাবে জনসাধারণ এবং রাষ্ট্রের কল্যাণের জন্য কাজ করে। অধ্যাপক হট্রে বলেন, কেন্দ্রীয় ব্যাংক হলো ঋণদানের শেষ আশ্রয়স্থল। আমরা কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন ধারণা, বিভিন্ন জনের ধারণা আলোচনা করলাম। সর্বোপরি বলা যায় কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সমগ্র ব্যাংক ব্যবস্থার অভিভাবক, অর্থাৎ ব্যাংকিং সিস্টেম। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। এখানে ইন্টারনেটটা আনস্টেবল লেখা উঠছে, যার জন্য জিজ্ঞেস করলাম। আমাদের সামগ্রিক ব্যাংক ব্যবস্থার পরিচালক, অভিভাবক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের অধীনে আমাদের সামগ্রিক ব্যাংকিং সিস্টেম পরিচালিত হয়। তো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তার মূল হেড অফিস হচ্ছে ঢাকার মতিঝিলে। এ পর্যায়ে শিখবো আমরা কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী আলোচনাটাই আমি মূলত 4টি ভাগে ভাগ করেছি। প্রথমেই সাধারণ কার্যাবলী,
2 নাম্বার প্রতিনিধিত্বমূলক কার্যাবলী, 3 নাম্বার উন্নয়নমূলক কার্যাবলী, 4 নাম্বারে নিয়ে আসছি অন্যান্য কার্যাবলী। প্রথমে আমরা সাধারণ কার্যাবলীগুলো আলোচনা করব। সাধারণ কার্যাবলীর মাঝে আমার 1 নাম্বার হচ্ছে নোট প্রচলন করা। একটি দেশের মুদ্রা বাজারের নোট প্রচলন করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নোট ছাপানোর কাজটি করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। এরপরে ঋণ নিয়ন্ত্রণ করা। কেন্দ্রীয় ব্যাংক সমগ্র দেশের বা ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। কিভাবে ঋণ নিয়ন্ত্রণ করে? কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ঋণের স্বল্পতা আধিক্য উভয়ই ক্ষতিকর। তাই কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন নীতি কৌশল নির্ধারণ ও বাস্তবায়নের আলোকে দেশের ঋণের পরিমাণ কাম্য স্তরে রাখার চেষ্টা করে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের হাতে যখন অধিক পরিমাণ ঋণ দানের ক্ষমতা থাকে সেটা নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক। আবার যদি ঋণ প্রদানের ক্ষমতা কমে যায় সেখানেও অর্থ দিয়ে সাহায্য করে কেন্দ্রীয় ব্যাংক। তারপরে মুদ্রার মান স্থিতিশীল রাখা। কেন্দ্রীয় ব্যাংক দেশের স্বার্থে শক্তিশালী মুদ্রা বাজার গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণে সদা তৎপর থাকে। এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান সমূহকে সহায়তা দেয় ও তাদের কার্যাবলী নিয়ন্ত্রণ করে। তারপর থাকছে সরকারের ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সরকারের ব্যাংক, অর্থাৎ সরকারের সমগ্র এজেন্ডা বাস্তবায়ন করা কেন্দ্রীয় ব্যাংকের কাজ। এরপর হচ্ছে ঋণের শেষ আশ্রয়স্থল। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ঋণ দানের সর্বশেষ আশ্রয়স্থল। অর্থাৎ যখন বাণিজ্যিক ব্যাংক ঋণ দানের ক্ষমতা হারিয়ে ফেলে, ঋণ দান করার মতো সামর্থ্য না থাকে, তখন কেন্দ্রীয় ব্যাংকের কাছে ধারস্থ হয় এবং তাদের কাছ থেকে ঋণ নিয়ে জনগণকে ঋণ প্রদান করে থাকে। এরপর বৈদেশিক মুদ্রার নিয়ন্ত্রণ। বৈদেশিক মুদ্রার মান নিয়ন্ত্রণে, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি যেহেতু অনেকগুলো কার্যাবলী আলোচনা করব বা অনেকগুলো কার্যাবলী নিয়ে আসছি, তাই 5টা 6টা করে কার্যাবলী আমি আলোচনা করছি। তোমাদের পরীক্ষায়ও যদি এভাবে আসে তোমরা তাই লিখবে। তো সৃজনশীল এমন করে লিখতে হয় না, অত বেশি লেখার মতো কোশ্চেন হয় না, কিন্তু যদি অ্যাসাইনমেন্ট লিখতে হয় তাহলে তোমাদের ফুল লিখতে হবে। সাধারণ কার্যাবলীর পরে হচ্ছে প্রতিনিধিত্বমূলক কার্যাবলী। কেন্দ্রীয় ব্যাংক সরকারের উপদেষ্টা ও প্রতিনিধি হিসাবে কাজ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকের অভিভাবক হিসাবে কাজ করে থাকে। অর্থাৎ দেশে যে অন্যান্য ব্যাংক রয়েছে, বাণিজ্যিক ব্যাংক বলো, বিশেষায়িত ব্যাংক বলো, কৃষি ব্যাংক বলো, যে ব্যাংকই বলো, সব ব্যাংকের অভিভাবক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আন্তর্জাতিক সংস্থা সমূহের সাথে সম্পর্ক রক্ষা করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। আন্তর্জাতিক যে আর্থিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, সংস্থাগুলো রয়েছে, তার সাথে সম্পর্ক রক্ষা করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। তারপর হচ্ছে বিনিময়ের মাধ্যম। কেন্দ্রীয় ব্যাংক বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে থাকে। ব্যাংক ব্যবস্থার উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপর থাকছে উন্নয়নমূলক কার্যাবলী।
কেন্দ্রীয় ব্যাংক অনেক রকম উন্নয়নমূলক কার্যাবলীতে অংশগ্রহণ করে থাকে এবং সম্পাদন করে থাকে। 1 নম্বরে যেটা আমি নিয়ে আসছি গবেষণা। ব্যাংকিং খাতের যে গবেষণা পরিচালিত হয় তা কেন্দ্রীয় ব্যাংকের অধীনেই পরিচালিত হয়। দেশের বেকার জনগণের কর্মসংস্থান সৃষ্টিতে কেন্দ্রীয় ব্যাংক ভূমিকা পালন করে থাকে। সর্বোপরি অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা অনস্বীকার্য। তারপর অন্যান্য কার্যাবলী। অন্যান্য কার্যাবলীর মধ্যে সরকারের নির্দেশে এক স্থান হতে অন্য স্থানে মুদ্রা স্থানান্তর করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। দেশে ও দেশের বাহিরে ব্যাংকের নতুন শাখা স্থাপনে সহায়তা করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। দেশে ও বিদেশে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। সরকারি সিকিউরিটি বন্ড ইত্যাদি ক্রয় বিক্রয় করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। জনগণের নিকট হতে ব্যবহারের অযোগ্য নোটসমূহ ফেরত নেয় কেন্দ্রীয় ব্যাংক। আমি মূল কার্যাবলীগুলো আলোচনা করেছি, এগুলো ডিটেলস করা আছে বইয়ে। আমিও পয়েন্টগুলো ধরে ব্যাখ্যা করার চেষ্টা করেছি, তোমরা বইটা পড়বে আর আমার যে নোট করে দেওয়া স্লাইডগুলো সেগুলো সযত্নে রাখবে, পারলে খাতায় তুলে রাখবে। ওকে? জি স্যার। স্যার জি বলেন, কে যেন বলতে চাচ্ছিলা? না স্যার, কিছু বলতেছিলাম না। কেন্দ্রীয় ব্যাংক ঋণের সর্বশেষ আশ্রয়স্থল ব্যাখ্যা করো, তোমাদের জন্য একটি কাজ। আমরা এবার শিখব কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। ক্লাসে পড়লে আমরা কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী করতে একটা ক্লাসেও শেষ করা যায় না। আমি এখানে নোট আকারে স্বল্প পরিসরে লিখছি, অর্থাৎ পরীক্ষায় যেভাবে লিখবে, যার জন্য শর্ট হয়ে গেছে। তো এর সাথে আমি কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিও নিয়ে আসছি। ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি প্রথমত দুই ভাগে ভাগ করা যায়: পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, 2 নম্বর গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিটি হচ্ছে যেসব প্রক্রিয়ার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক কর্তৃক সৃষ্ট ঋণের পরিমাণের সংকোচন বা সম্প্রসারণ ঘটায় তাকে পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বলে। গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি হচ্ছে যেসব পদ্ধতির দ্বারা কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতির বিশেষ বিশেষ ক্ষেত্রে এবং বিশেষ উদ্দেশ্যে ঋণ নিয়ন্ত্রণ করে তাদেরকে গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বলে। পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি আবার 3 রকম: ব্যাংক হারের পরিবর্তন নীতি, খোলা বাজার নীতি এবং নগদ জমার হার পরিবর্তন নীতি। গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি হচ্ছে রেশনিং, ঋণের রেশনিং, ভোগকারী ঋণ নিয়ন্ত্রণ, বন্ধকি ঋণের নগদাংশ পরিবর্তন, নৈতিক প্ররোচনা, প্রত্যক্ষ আদেশ, নির্বাচিত ক্ষেত্রে ঋণ নিয়ন্ত্রণ। আমরা এই ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো ব্যাখ্যা করব। প্রথমেই ব্যাংক হারের পরিবর্তন নীতি। এটি কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক দাবিকৃত বিশেষ সুদের হার যা বিনিময় বিল পুনর্বার্তা করার প্রয়োজনে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বহন করতে হয়, তাকে ব্যাংক হার বলা হয়। বাণিজ্যিক ব্যাংকের সুদের হারের সাথে সাথে ব্যাংক হারেরও প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। ব্যাংক হার এবং সুদের হারের পরিবর্তন দ্বারা বাণিজ্যিক ব্যাংকের প্রদানযোগ্য ঋণের পরিমাণও পরিবর্তন ঘটে। যেমন মূল্যস্ফীতির সময় সংকোচনমূলক আর্থিক নীতি বাস্তবায়নের লক্ষ্যে বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদানের পরিমাণ হ্রাস করা প্রয়োজন, তখন কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার বৃদ্ধি করলে বাণিজ্যিক ব্যাংকের সুদের হারও বৃদ্ধি পায়, ফলে ঋণের চাহিদা হ্রাস পায়। অর্থনৈতিক মন্দার সময় ব্যাংক হার ও সুদের হারের হ্রাস করার ফলে ঋণের চাহিদা বৃদ্ধি পায়। তারপর যদি খোলা বাজার নীতিতে আমরা আসি, কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে সরকারি ঋণপত্র ক্রয় বিক্রয়ের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। যে নীতির মাধ্যমে ঋণপত্রের ক্রয় বিক্রয় পরিচালিত হয় তাকে খোলা বাজার নীতি বলে। মূল্যস্ফীতির সময়ে বা বাজারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের নিকট সরকারি ঋণপত্র ক্রয় বিক্রয় করে ঋণ প্রদান ক্ষমতা হ্রাস করে।
অন্যদিকে মন্দার সময় কেন্দ্রীয় ব্যাংক ঋণপত্র ক্রয় করে নগদ তহবিল সরবরাহের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদান ক্ষমতা বৃদ্ধি করে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদান ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অথবা ঋণ প্রদান ক্ষমতা হ্রাসের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। তারপর নগদ জমার হার পরিবর্তন। কেন্দ্রীয় ব্যাংকের নিকট বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দিষ্ট হারে আমানতের যে অংশ জমা রাখতে হয় তাকে নগদ জমার হার বলে। কেন্দ্রীয় ব্যাংক যখন বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদানের পরিমাণ কমাতে চায় তখন নগদ জমার হার বাড়িয়ে দেয়। পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণের উল্লেখিত তিনটি পদ্ধতি প্রত্যক্ষ বা বাধ্যতামূলক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বলে পরিচিত। এরপরে যদি গুণগত ঋণ নিয়ন্ত্রণে আমরা আসি, প্রথমেই ঋণের রেশনিং। নির্দিষ্ট নীতির ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ঋণের পরিমাণ স্থির করে দেয়। প্রত্যেক আবেদনকারী কি পরিমাণ ঋণ পাবে, ঋণদানের ক্ষেত্রে কোনো পরিমাণগত বৈষম্য সৃষ্টির প্রয়োজন আছে কিনা, জামানতের বিপরীতে কি পরিমাণ ঋণ পাবে, এসব কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করে দেয়। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক কি পরিমাণ ঋণ দিতে পারবে জনগণকে সেটা কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক স্থির করে দেওয়া। ভোগকারী ঋণ নিয়ন্ত্রণ। বর্তমানে অনেক দেশে স্থায়ী ভোগ্যদ্রব্য ক্রয়ের জন্য কিস্তিতে দাম পরিশোধের সুযোগ দেওয়া হয়। কিস্তির সংখ্যা বেশি হলে দাম পরিশোধের সময় বেশি প্রদান করলে ঋণের চাহিদা বৃদ্ধি পাবে। আবার বন্ধকি ঋণের নগরাংশ পরিবর্তনের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। নৈতিক প্ররোচনা, যেমন কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকের ব্যাংক, তাই দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে বাণিজ্যিক ব্যাংকগুলোকে অনুরোধের মাধ্যমে ঋণের পরিমাণ বাড়াতে বা কমাতে পারে। প্রত্যক্ষ আদেশের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। তারপর নির্বাচিত ক্ষেত্রে ঋণ নিয়ন্ত্রণ, অর্থাৎ কখনো কখনো অনুৎপাদনশীল খাত হতে ঋণের স্থানান্তর উৎপাদনশীল খাতে করা হয়ে থাকে, করে ঋণ নিয়ন্ত্রণ করা যেতে পারে। এই ছিল আমাদের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। তোমরা বাড়ির কাজ হিসেবে ঋণ নিয়ন্ত্রণের পরিমাণগত পদ্ধতিগুলো বিশ্লেষণ করবে। তোমাদের জন্য কিছু কোশ্চেন। কোনটি ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি? গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি কোনটি? ঋণের রেশনিং। কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ? নোট প্রচলন করা। সুপ্রিয় শিক্ষার্থী, আলোচনায় ছিল কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংকের ধারণা এবং কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো কোশ্চেন? সে পর্যন্ত সবাই ভালো থেকো। দেখা হবে আবার নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।